নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। সকলকে স্বাগত আপনাদের। বাংলা একটা প্রবাদ আছে, কয়লা ধুলেও ময়লা যায় না, শতবার ধুলেও কয়লার রং কালোই থাকে। তো আমাদের দেশের সরকার যারা চালাচ্ছেন সেই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি আছে বিজেপিতেই। এই সময় যখন দেশের জরুরি একটা অবস্থা, কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা অপোজিশন বিরোধীরা ঐক্যমত্য হয়ে সরকারের পাশে এসে দাঁড়ালেন এবং দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করলেন সর্বদলীয় বৈঠকে যে এই পরিস্থিতিতে আমরা আভ্যন্তরীণ রাজনীতিকে দূরে সরিয়ে রেখে দেশের সরকারের পাশে সকলে আছি। ভারতীয় সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক, ভারতীয় সেনা যথেষ্ট দক্ষ পাকিস্তানের সন্ত্রাসবাদকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য। 22 তারিখ এপ্রিল মাসের যখন পেহেলগামের বৈশরণ ভ্যালিতে হামলা হয়েছিল, নরেন্দ্র মোদী বিদেশে ছিলেন। দেশে ফিরে এলেন, ফিরে এসে পেহেলগাম যাননি তিনি, না, চলে গিয়েছিলেন বিহারে 24 তারিখে। বিহারে নির্বাচন আসছে, যে ভোটের প্রচার করছে। তখনই প্রশ্ন উঠেছিল, যখন বিরোধী দল অল পার্টি মিটিং এ যোগ দিচ্ছে, দেশের প্রধানমন্ত্রী অল পার্টি মিটিং এ না থেকে বিহারে ভোট প্রচার করবেন। প্রশ্ন তখনই উঠেছিল যখন বিহারে সেই ভোট প্রচারের লক্ষ্যে অপারেশন সিন্দুরের সাফল্য দেখিয়ে সেনা জওয়ানদের ছবি আসেনি। নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ এবং বিহারের লোকাল নেতাদের ছবি দিয়ে বড় বড় বিজ্ঞাপন করা হয়েছিল অপারেশন সিন্দুরের সাফল্য। সেই ভারতীয় জনতা পার্টি যারা এর আগে একাধিকবার প্রমাণ করেছে যে দেশের স্বার্থের আগে তাদের দলের স্বার্থ বড়, তো এহেন ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের সেই মন্ত্রী কুঁয়ার বিজয় সাহুকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করে বলেছে যে আপনার এই কান্নাকে আমরা আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে করছি না, এরকম কুমিরের কান্না অনেকেই কাঁদেন। তো এহেন ভারতীয় জনতা পার্টি নতুন করে যে রাজনীতিটা করতে চাইছে সেটা আরো কুৎসিত এবং এই সময়ে দাঁড়িয়ে একেবারে বিসদৃশ তো বটেই। কি করলেন তারা? তারা আন্তর্জাতিক স্তরে ভারতের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধি দল পাঠানোর একটা ব্যবস্থা করলেন, যে যারা গিয়ে বিভিন্ন দেশে গিয়ে ভারতের কথাগুলো তুলে ধরবে। সেই ডেলিগেশন সব পার্টির রয়েছে। এটা একটা কমন প্রোটোকল যে যখনই দেশে কোনো পরিস্থিতি এরকম তৈরি হয় তখনই বাইরের দেশে গিয়ে সেখানে গোটা 140 কোটি ভারতবর্ষের মানুষ যে ঐক্যবদ্ধ সেই বার্তাটা তুলে ধরবে সেই প্রতিনিধি দল। আমাদের মনে আছে 71-এর বাংলাদেশ যুদ্ধের সময় খোদ ইন্দিরা গান্ধী নিজে, বিরোধী দলনেতা তখন অটল বিহারী বাজপেয়ী, তাকে অনুরোধ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি মনমোহন সিং এর সময়ও ফারুক আবদুল্লাহ সহ একাধিক ব্যক্তি তারা বিদেশি ডেলিগেটস হয়ে বাইরের রাজ্যে, বাইরের রাষ্ট্রে বা জাতিসংঘে গিয়ে বিভিন্ন সময় বক্তৃতা করেছেন, দেশের কথা তুলে ধরেছেন। কিন্তু এবারে বিজেপি যেটা করলো সেটা অত্যন্ত বিলো দা বেল্টের একটা পলিটিক্স করলেন। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, যত দল রয়েছে তাদের কারা ডেলিগেটস যাবে, প্রথমে তারা কংগ্রেসের কাছে নাম চাইলেন। কংগ্রেসের পক্ষ থেকে যে নাম দেওয়া হলো সেই নামের বদলে তারা তাদের পছন্দ মতো হিসেবে শশী থারুরের নাম ইনক্লুড করে দিলেন। কেন শশী থারুর? শশী থারুর কংগ্রেসের ভোটে জেতাই সাংসদ, সিপিএম কে বিজেপি কে হারিয়েই জিতেছেন কেরল থেকে। সাম্প্রতিক সময়ে শশী থারুরের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত সুমধুর। নরেন্দ্র মোদী বৈঠকে গেলে শশী থারুর সেখানে উপস্থিত হয়ে যান এবং একাধিকবার শশী থারুর প্রশংসাসূচক মন্তব্য করেছেন নরেন্দ্র মোদীর সম্পর্কে।
তার জন্য কংগ্রেস পার্টি তার কোন সাংসদকে পাঠাবে সেই নির্দেশিকাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিজেপি সরকার তারা ঠিক করে দিচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে কে যাবে। একইভাবে আমরা দেখুন কেন্দ্রীয় সরকারের পাশে সকলে আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার দলের আভ্যন্তরীণ বিষয় সেটা বিজেপি ঠিক করে দিতে পারে, এই অধিকার বিজেপির নেই। আমাদের দল কোন পলিসিতে চলবে সেটা ঠিক করবেন এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কেউ ঠিক করতে পারবেন না। যদি কেউ করেন সেটা গ্রহীত হবে না। সমাজবাদী পার্টি কি পথ নিয়ে চলবে সেটা অখিলেশ যাদব ঠিক করবেন, অন্য কেউ ঠিক করতে পারেন না। বিজেপি ঠিক করতে পারে না, অন্য কোনো রাজনৈতিক দল। বিজেপি ঠিক এই জায়গাতেই নোংরামিটা করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা তাদের পছন্দ মতো সাংসদের নাম দিয়ে দিলেন, সেই সাংসদকে নিয়ে কোনো সমস্যাই নেই। তিনি যথেষ্ট ভালো একজন মানুষ, তিনি কৃতি মানুষ, নিজে গুণে গুণান্বিত মানুষ। কিন্তু এই পার্টিকুলার ডেলিগেশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে যাবেন সেই সিদ্ধান্তটা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নরেন্দ্র মোদী নন। তৃণমূল কংগ্রেসের মালিকের নাম নরেন্দ্র মোদী নয়, সিপিআইএম এর মালিকের নাম অমিত শাহ নয়, সমাজবাদী পার্টির মালিকের নাম জেপি নাড্ডা নয়, কংগ্রেসের মালিকের নাম রাজনাথ সিং নয়। বিজেপি ভারতবর্ষে একদলীয় গণতন্ত্র কায়েম করতে চায়, আমরা জানি। এর আগেও আমরা দেখেছি একাধিকবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হয়েছে, ফেডারেল স্ট্রাকচারকে কার্যত কুঠারাঘাত করা হয়েছে। আপনি ইন্দিরা আবাস যোজনার নাম বদলে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা করতে পারেন, আর বাংলায় যদি সেই আবাস যোজনা বাংলা আবাস যোজনার নাম হয় তার জন্য টাকা বন্ধ করে দেন। এই যে ডিক্টেটরশিপ, এই যে অটোক্রেসি, এই যে ফ্যাসিজম, এটা এবার পার্টির মধ্যে ঢোকাতে চাইছেন। আপনার কোনো অধিকার নেই সেটা করবার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠান যাবেন না, সামিরুল ইসলাম যাবেন না, মিতালি বাগ যাবেন না, কালীপদ সোরেন যাবেন, সেই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, আপনি নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন সায়নী ঘোষ বা পার্থ ভৌমিকের যাওয়া প্রয়োজন, তবে তারা যাবেন। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বিজেপি এটা করতে অভ্যস্ত হয়ে গিয়েছে, কারণ একাধিক রাজ্যেই প্র্যাকটিসটা করেছে। এর আগে আমরা ভুলে যাই কি করে শিবসেনা উদ্ধব ঠাকরের নিয়ন্ত্রণাধীন, তাকে ভেঙে আলাদা করে পার্টি ভেঙে দেওয়া, শুধু তাই না সরকার ফেলে দেওয়া শুধু তাই না, এমনকি নির্বাচন কমিশনকে কার্যত প্রেসারে রেখে সুপ্রিম কোর্টে এমন ভাবে কেসটাকে প্লেস করিয়েছে যাতে করে শিবসেনার যে নির্বাচিত সিম্বল ছিল, তীরধনুক সিম্বল, সেই সিম্বলটা পর্যন্ত একনাথ সিন্ডের পার্টি পেয়ে গিয়েছে, শিবসেনা নামটা তারা পেয়ে গিয়েছে। আর উদ্ধব ঠাকরেকে নতুন সিম্বল নিয়ে, মশাল চিহ্ন নিয়ে ভোটে লড়তে হচ্ছে। একইভাবে মহারাষ্ট্রের শরদ পাওয়ার, এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা, ঘড়ি চিহ্ন, শরদ পাওয়ারের দলকে ভেঙে টুকরো করলো অজিত পাওয়ারকে দিয়ে, যে অজিত পাওয়ারকে দুর্নীতিগ্রস্ত বলেছিল বিজেপি। দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের দীর্ঘদিন, তিনি বলেছিলেন অজিত পাওয়ারকে জেলে চাক্কি পিসিং করাবেন। পরে দেখা গেল অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছে, দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী, তখন একনাথ সিন্ডের সময়, আর এখন তো বিজেপির হাতেই ক্ষমতা। তো এই প্র্যাকটিস করতে গিয়ে অন্য দলকে ভাঙো, অন্য দলের উপর কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখো, অন্য দলের সিম্বল ছড়িয়ে নাও, অন্য দলের উপর দাদাগিরি করো, এই করতে গিয়ে বিজেপি এবার এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেটা করলো সেটা রাজনৈতিক নোংরামো ছাড়া আর কিছু না। আমরা দেশের সরকারের পাশে সমস্ত বিরোধী রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তার মানে এই নয় সরকারকে সমর্থন করা মানে বিজেপিকে সমর্থন করা। সরকারকে সমর্থন নিঃশর্তভাবে সব রাজনৈতিক দল করেছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে। সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিতে বলেছে সরকারকে সমস্ত রাজনৈতিক দল। সেনাবাহিনী যথেষ্ট দক্ষতার সাথে সেই ভূমিকা পালন করছে, তারা আমাদের গর্ব, তাদেরকে আমাদের কুর্নিশ। তাদের জন্য ভারতবর্ষের 140 কোটি মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সেটার সুযোগ নিয়ে বিজেপি লাইসেন্স পেয়ে যাবে পলিটিক্যাল পার্টি যারা বিজেপির বিরোধী
তাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি। যারা এই কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আগামী দিন নিজের কবর নিজেরাই খুঁজছেন। কারণ যেদিনকে ক্ষমতায় আপনারা থাকবেন না, সেদিনকে এই দলটার নামও নিশানো থাকবে কিনা, আজকে এই সিদ্ধান্তগুলোই কিন্তু সেদিনকে প্রশ্ন হয়ে দেখা দেবে। এই ধরনের কাজ করা থেকে বিজেপির নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব যত বিরত থাকবেন, দেশের 140 কোটি মানুষকে নিয়ে চলবেন, তত মনে হয় আখেরে ভারতবর্ষের মঙ্গল, বিজেপির জন্য মঙ্গল, সুস্থ গণতন্ত্রের জন্য মঙ্গল। যে পন্থায় বিজেপি চলছে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পলিটিক্যাল দলগুলোর উপর, বিরোধী দলগুলোর উপরে এইভাবে হুইপ জারি করার রাজনীতি, এই রাজনীতি সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। এই রাজনীতি ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করবে না, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে। আশা করব আপনারা সহমত হবেন। যদি সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করবেন এবং বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আজ এই পর্যন্তই। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।